হ্যাঁ, ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের পরিণতির ম্যাডাম সালমা বানু। আমি তোমাদের কাছকে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করব। এটি পরিণতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। তোমরা সবাই পরিণতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়টা বের করো। দেখো, এখানে আছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। তো তোমরা জানো রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই রাষ্ট্রে বাস করি। তো তোমাদের মনে আছে যে রাষ্ট্র কয়টা উপাদান নিয়ে গঠিত? মনে আছে সবার? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। কি কি? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার আর সার্বভৌমত্ব। এই 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকারই রাষ্ট্রের মুখপাত্র হয়ে কথা বলে। তো এই সরকার 3টে জিনিস নিয়ে গঠিত: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3টে বিভাগ নিয়েই সরকার গঠিত। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কিন্তু সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। তাহলে আমরা কি দেখছি? যে রাষ্ট্র 4টি উপাদান, এই 4টি উপাদানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ উপাদান সরকার। সেই সরকার সম্পর্কেই আজকে তোমাদের আলোচনা করব। এই সরকার গঠিত হয় কি নিয়ে? 4টে গুরুত্বপূর্ণ উপাদান: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টে বিভাগ নিয়েই সরকার গঠিত হয়। তো ওই আইন বিভাগের কথা তো তোমরা আগেও জেনেছো, এখনও বললাম। তো বাংলাদেশের আইনসভার নাম কি তোমরা জানো? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভাকে কী বলা হয়? জাতীয় সংসদ। প্রত্যেকটা আইনসভারই এক একটা নাম থাকে। সেরকম বাংলাদেশের আইনসভারও একটা নাম আছে। এই নামটা হলো জাতীয় সংসদ। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা হয়েছে। বাংলাদেশের নাম তো তোমরা আগেই জেনেছ, জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম তোমরা আগেই জেনেছ, জাতীয় সংসদ। সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটা আইনসভা থাকবে এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের উপর ন্যস্ত হবে। তাহলে আমরা দেখছি যে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটা বাংলাদেশের রাজধানী ঢাকাতে এর স্থায়ী কার্যালয় অবস্থিত। তাহলে আমরা এখন বাংলাদেশের আইনসভা কিভাবে গঠিত হয়, জাতীয় সংসদ কিভাবে গঠিত হয়, এটা দেখব। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা কয়টা? তোমরা অনেকেই জানো, বাংলাদেশের সাধারণ আসন সংখ্যা 300টি। একক নির্বাচনী এলাকা হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নিয়ে নির্বাচিত সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হবে। এছাড়াও এই আইনসভায় 50টি মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। তারা সংসদ সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। তাহলে আমরা দেখছি বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য কতজন? 350 জন। 300 জন নির্বাচিত, আর এই 50 জন মহিলা সদস্য হচ্ছে ওই 300 জনের দ্বারা আবার নির্বাচিত বা মনোনীত। ওদেরকে বলা হয় মনোনীত। তো তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারা নির্বাচিত হয়, তাদের যোগ্যতা কী? তো তারা নির্বাচিত হতে পারবে যারা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ন্যূনতম 25 বছর হয়েছে, আর যে এলাকা থেকে নির্বাচিত হবে সংসদ সদস্য নির্বাচনের ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। তো এরাই সাধারণত নির্বাচিত হওয়ার যোগ্য। তারপরে কিছু কিছু অযোগ্যতা আছে যে তারা নির্বাচিত হতে পারে না।
যারা কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হবে। হ্যাঁ, তারা নির্বাচিত করবে না। আবার যারা দেউলিয়া তারা নির্বাচিত হতে পারবেন না। আবার যদি কেউ বিদেশি রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করে, নিজ রাষ্ট্রেতে তার নাগরিকত্ব বাতিল হয়ে যায়, তাহলে সে পারবে না। আবার যদি কেউ নৈতিক স্খলনজনিত কারণে ফৌজদারি অপরাধী হয় এবং তারপর যদি তার 2 বছর সাজা হয়, তারপর 2 বছর সাজা হওয়ার পরে যদি সে ছাড়া পায় এবং 5 বছর পার না হয়, তাহলে সে হতে পারবে না। বুঝতে পারছো? কে পারবে না? যে কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ সে পারবে না, দেউলিয়া হলে পারবে না, বিদেশি নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশির প্রতি আনুগত্য প্রদর্শন করলে পারবে না। আর যদি কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে 2 বছর সাজা ভোগ করে, তারপর যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তাহলে সে পারবে না। এরকম আরও 2-1টা জিনিস আছে, যে যদি কেউ সরকারি চাকরি করে বা লাভজনক পদে অধিষ্ঠিত থাকে, তাহলে সে পারবে না। তারপর যদি কোনো আইনের দ্বারা কোনো কারণে সংসদ নির্বাচনের অযোগ্য ঘোষিত হয়, তাহলেও সে পারবে না। তাহলে তোমরা এখন বুঝতে পারছো কারা সংসদ সদস্য নির্বাচিত হবে এবং কারা পারবে না? তাহলে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তোমরা মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করো, যে বিভিন্ন জায়গায় কিন্তু উপনির্বাচন হয়। তো কেন সংসদ সদস্য হওয়ার পর আবার উপনির্বাচন কেন হয়? কী জন্যে হয়? যে সংসদ সদস্য যদি কেউ তার একসাথে 90 দিনের মধ্যে যদি কেউ শপথ গ্রহণ না করে বা ঘোষণাপত্রে স্বাক্ষর না দান করে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। কিভাবে বাতিল হয়? যদি সে সংসদ সদস্য হওয়ার পরও যদি সে শপথ গ্রহণ না করে ও সংসদ সদস্য শপথপত্রে ঘোষণাপত্রে স্বাক্ষর যদি না দান করে ঘোষণাপত্রে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। আবার যদি কেউ সংসদের অনুমতি না নিয়ে একইভাবে একাধিক্রমে 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকে, তাহলেও তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। তাহলে কী হবে? যে একাধিক্রমে 90 বৈঠক দিবস যদি কেউ অনুপস্থিত থাকে অনুমতি না নিয়ে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। আবার যদি সংসদ ভেঙে যায়, তাহলেও সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। নির্বাচনের পর যদি কেউ এই নির্বাচনের অধীনে অযোগ্য ঘোষিত হয়, তাহলেও তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। আবার অনেকে আছে যে 2-3 জায়গা থেকে নির্বাচন করে তখন আবার তাকে কোনো এলাকার সদস্যপদ তাকে ছেড়ে দিতে হয়, তখন সে এলাকায়ও আবার এই নির্বাচন হয়, সেই এলাকার পদ শূন্য হয়ে যায়। আবার যদি কেউ কোনো কারণে সংসদ সদস্য হওয়ার পর যদি স্পিকারের কাছে সে যদি পদত্যাগপত্র দাখিল করে, পদত্যাগ চায় এবং স্পিকার যদি গ্রহণ করে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। তাহলে আমরা কি দেখছি? যে বিভিন্ন কারণে একজনের সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? নির্বাচনের পর সংসদ যখন বসে, সেই বৈঠকের 90 দিনের ভিতরে যদি কেউ শপথ গ্রহণ না করে বা ঘোষণাপত্রে স্বাক্ষর না দান করে, তাহলে তার বাতিল হয়ে যায়। সংসদের অনুমতি না দিয়ে যদি একাধিক্রমে 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। আর নির্বাচিত হওয়ার পর যদি কোনো আইনের অধীন সে অযোগ্য ঘোষিত হয়, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। যদি সংসদ ভেঙে যায়, তাহলেও তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। এবং স্পিকারের কাছে যদি সে পদত্যাগ দরখাস্ত লিখে স্বাক্ষরযুক্ত পত্রে এবং স্পিকার যদি গ্রহণ করে, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। এই সমস্ত বিভিন্ন কারণে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। এখন আমরা দেখব সংসদের মেয়াদ কতদিন থাকে। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। তবে উক্ত মেয়াদ শেষ হওয়ার আগে যদি রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, তাহলে ভেঙে যাবে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে প্রজাতন্ত্র যুদ্ধ লিপ্ত হয়ে পড়েছে, তাহলে আইন দ্বারা অন্তত 1 বছর কাল সে সংসদের মেয়াদ বাড়াতে পারেন। তবে যুদ্ধ শেষ হলে
বর্ধিত মেয়াদ কোনো ক্রমে 6 মাসের অধিক করা যাবে না। তাহলে আমরা কি দেখলাম? সংসদের কার্যকাল 5 বছর, তবে উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যদি কোনো কারণে প্রধানমন্ত্রীর অনুরোধক্রমে রাষ্ট্রপতি ভেঙে দেন তাহলে ভেঙে যাবে। আর যদি প্রজাতন্ত্রে কোনো যুদ্ধে লিপ্ত থাকে তাহলে অনধিক 1 বছর কালই বাড়ানো যাবে এভাবে। আর যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে 6 মাসের অধিক করা যাবে না। এবার দেখো কোরাম। কোরাম মানে কি? যে তোমরা তো জেনেছো যে সংসদ সদস্য মোট কতজন? 350 জন। এখন দেখো তোমরা তো মাঝে মাঝে কলেজে আসো না, আসো মাঝে মাঝে দেখা যায় ক্লাসে তোমরা অনুপস্থিত থাকো, বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে দেখা গেল যে খুব কম সংখ্যক স্টুডেন্ট আসলো। তোমরা হয়তো 70 জন স্টুডেন্ট, তোমরা 3-4 জন আসলা, ওরকম সংসদেও হয়। তো এখন যদি সংসদে এই 350 জনের ভিতরে কমপক্ষে 60 জন উপস্থিত না হয় তাহলে সংসদ কার্যক্রম চলবে না। এই যে এই সংসদ 60 জনের কমে সংসদ কার্যক্রম না চলার একেই বলা হয় কোরাম। 60 জনেরকে বলা হয় কোরাম। এই 60 জন উপস্থিত থাকলে সংসদ কার্যক্রম চলবে। তাহলে কোরাম মানে বুঝছো যে 350 জনের ভিতরে যদি 60 জন উপস্থিত থাকে তাহলে সংসদ কার্যক্রম চলবে, একেই বলা হয় কোরাম। এখন দেখো অধিবেশন। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন। এছাড়াও রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ও ভেঙে দিতে পারবেন। জাতীয় সংসদের অধিবেশনের প্রথম বৈঠকে সংসদের সদস্যদের মধ্য হতে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে সংসদ সদস্যের মধ্য থেকে বিভিন্ন সংসদের স্থায়ী কমিটিও গঠিত হবে। তাহলে প্রথম বৈঠকে কি হবে? যে জাতীয় সংসদের প্রথম বৈঠকে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং অন্যান্য স্থায়ী কমিটিও নির্বাচিত হবেন। তাহলে এই জাতীয় সংসদ অধিবেশন কে ডাকে? রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই অধিবেশন আহ্বান করে থাকে। এবার দেখো সংসদে উপস্থিতি ও অংশগ্রহণ। কোনো ব্যক্তি একই সময়ে 2 বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবেন না। যদি কেউ একই সময়ে 2 বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে 30 দিনের মধ্যে তিনি কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে চান তা নির্বাচনী কমিশনকে জানাতে হবে। তা না হলে তার সকল আসন শূন্য হবে। আমরা দেখেছি অনেক বড় বড় নেতারা 2 বা ততোধিক জায়গা থেকে যাদের গ্রহণযোগ্যতা আছে তারা বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ 5 জায়গা থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। তা উনি তো 5 জায়গায় থাকতে পারবেন না, তাকে 4 জায়গা ছেড়ে দিতে হবে। সেইটা তিনি কার কাছে জানাবেন? এটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনকে জানালে তিনি ওই সকল আসন শূন্য বলে ঘোষণা করবেন। পরবর্তীকালে এই সকল আসনে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন প্রার্থী নির্বাচিত হবেন। তাহলে একজন এক জায়গা থেকে নির্বাচন করতে পারবেন, মানে একটা পদ গ্রহণ করতে পারবেন। একই ব্যক্তি অনেক জায়গা থেকে নির্বাচিত হয়ে 2 বা ততোধিক পদ গ্রহণ করতে পারবেন না। এখন দেখো সংসদীয় কমিটি। এখন আমরা দেখলাম সংসদ সদস্য কতজন? 350 জন। তা 350 জনই তো সব রকম কাজ করে না, এই জন্যে তারা কি করে? সংসদীয় বিভিন্ন কমিটি তৈরি করে, কমিটির মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আর তাছাড়াও সংসদের নিজস্ব কার্যপ্রণালী বিধি রয়েছে। এসব বিধি দ্বারা জাতীয় সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। কিভাবে জাতীয় সংসদ আহ্বান স্থগিত ভেঙে দেওয়া যায়, কিভাবে সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করবেন, স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, সংসদের প্রশ্ন উত্থাপন পদ্ধতি, সংসদ সদস্যের পালনীয় বিধি, এই সমস্ত কিছু সম্পর্কে কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নির্দেশনা থাকে। আর জাতীয় সংসদের ভাষা কি হবে? জাতীয় সংসদের ভাষা হবে বাংলা। আচ্ছা দেখো, জাতীয় সংসদকে কি বলা হয়? সার্বভৌম জাতীয় সংসদ। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয় সেজন্য তারা
সার্বভৌম ক্ষমতার অধিকারী। জাতীয় সংসদ হচ্ছে সার্বভৌম, এই জন্য তাদের কিছু সুবিধা আছে, যে সমস্ত কিছু দায় মুক্তি আছে। সংসদের কার্যধারা বা বৈধতার সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদের যে সদস্য বা কর্মচারীর উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, কার্যপরিচালনা বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা থাকবে, তিনি এ সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে আদালতের এখতিয়ারের অধীন হবেন না। সংসদ সদস্যের কোনো কমিটিতে কিছু বলা বা ভোট দেওয়ার জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে আদালতে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। সংসদ কর্তৃক বা সদস্যদের কর্তৃত্বের কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যায় না। এই অনুচ্ছেদ এই সাপেক্ষে সংসদের আইন দ্বারা সংসদের কমিটি সমূহের এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে বিশেষ অধিকার নির্ধারণ করা যাবে। তাহলে আমরা দেখছি জাতীয় সংসদ এবং এর সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি রয়েছে, তার কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সার্বভৌম জাতীয় সংসদ। এখন আমরা পড়ব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। যে তোমরা তো জানোই জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভা, তাহলে তার প্রথম কাজ কী হবে? আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমগ্র অংশ কিংবা যে কোনো অংশে বলবৎযোগ্য আইন প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত। সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে, তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধান, প্রবিধান, আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবেন। এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকবে না। তাহলে আমরা কি দেখলাম? জাতীয় সংসদ যেহেতু আইনসভা, সেজন্যে তার প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। সে শুধু আইন প্রণয়নও করে না, অনেক সময় অপ্রয়োজনীয় আইন সংশোধন করে, কিছু কিছু আইন বাতিল করার ক্ষমতাও তার রয়েছে। তারপর আসছে শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী জাতীয় সংসদের। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত ও যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য। মন্ত্রীগণ যতক্ষণ সংসদ সদস্যের আস্থা ভোগ করবেন ততক্ষণ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, নিন্দামূলক প্রস্তাব এনে, বাজেট সমালোচনা করে, মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকেন। সংসদের অনাস্থায় মন্ত্রিপরিষদ অপসারিত হবে। সুতরাং নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জাতীয় সংসদ কাকে নিয়ন্ত্রণ করে? শাসন বিভাগকে। কিভাবে নিয়ন্ত্রণ করে? তোমরা তো দেখলা যে জাতীয় শাসন বিভাগ এককভাবে এবং যৌথভাবে তার কাজের জন্য কিন্তু সংসদের কাছে দায়ী থাকে। আর জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দামূলক প্রস্তাব এনে, বাজেটে সমালোচনা করে, মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ কী করে? মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। সংসদের অনাস্থায় মন্ত্রিপরিষদ অপসারিত হয়ে যায়। সুতরাং নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা। দেখো, এরপর জাতীয় সংসদের কিন্তু বিচার সংক্রান্ত ক্ষমতাও রয়েছে। জাতীয় সংসদ বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ ও কার্যাদি সম্পন্ন করেন। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ বা অসৎ আচরণের জন্য কিংবা দৈহিক ও মানসিক অক্ষমতার জন্য জাতীয় সংসদ 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসিত করার ক্ষমতা রাখে। তাহলে আমরা দেখছি বিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে রয়েছে। এবার দেখো অর্থ সংক্রান্ত ক্ষমতা। সংসদের অনুমোদন ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যায় না। সংসদ আইন বলে সরকারি অর্থ নিয়ন্ত্রণ করে। সরকারের বার্ষিক অনুমিত আয় ব্যয় সম্বলিত একটি বিবৃতি অর্থাৎ বাজেট সংসদে প্রতি বছর উত্থাপন করা হয়। সংযুক্ত তহবিলের উপর
ধার্য ব্যয়সমূহের উপর সংসদে ভোট গ্রহণ করা না গেলেও তাদের সম্পর্কে সংসদে আলোচনা করা হয়। কতগুলো মঞ্জুরি দাবি সংসদে পেশ করা হয় এবং সংসদ এরূপ দাবি অনুমোদন প্রত্যাখ্যান এবং তাতে নির্ধারিত অর্থের পরিমাণ হ্রাস করতে পারে। তবে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো মঞ্জুরি দাবি করা যাবে না। সুতরাং জাতীয় সংসদ হচ্ছে জাতীয় অর্থের রক্ষক ও অভিভাবক। তাহলে আমরা দেখছি জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত ক্ষমতাও রয়েছে। তারপরে আসো দেখো সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। তাহলে এই যে বাংলাদেশের সংবিধান আছে, তোমরা সংবিধান সম্পর্কে সবাই কম বেশি জানো। এই সংবিধানকে সংশোধন করার ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতেই ন্যস্ত। সংসদ মোট সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় জাতীয় সংসদের সংবিধান সংশোধন করা যায়। তাহলে আমরা কি দেখছি যে জাতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা শুধুমাত্র জাতীয় সংসদের হাতেই আছে। 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করতে পারবে। চাকরি সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী জাতীয় সংসদে রয়েছে। সংসদ আইন বলে প্রজাতন্ত্রের কর্মে বা চাকুরিতে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবেন। সংসদের আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মবিভাগ ও সার্ভিসসমূহ সৃষ্টি ও পুনর্গঠন করা যাবে। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা রয়েছে। জাতীয় সংসদ রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিভিন্ন সংসদীয় কমিটি নির্বাচন করার ক্ষমতা ভোগ করে। সংসদ তাদের অপসারণ করার ক্ষমতারও অধিকারী। মহিলাদের জন্য সংরক্ষিত 50টি আসনের সদস্যগণ সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হন। জাতীয় সংসদের আরও কিছু ক্ষমতাও রয়েছে। এখন আমরা দেখব জাতীয় সংসদের আরও কিছু ক্ষমতা রয়েছে, যেমন অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ যখন অধিবেশনে থাকবে না, তখন যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হবার মতো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিবেচনা মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারবেন। তবে রাষ্ট্রপতির এই অধ্যাদেশ জারি হওয়ার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে উপস্থাপিত হবে এবং ইতিপূর্বে বাতিল না হয়ে থাকলে তা অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হলে তা অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হলে এর কার্যকারিতা লোপ পাবে। সংসদে এ সকল অধ্যাদেশ অনুমোদিত হলে তা আইনে পরিণত হবে। তাছাড়াও আরও কিছু ক্ষমতা জাতীয় সংসদে রয়েছে, যেমন সামরিক বিষয় সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ কিছু সামরিক ক্ষমতাও ভোগ করে থাকেন। প্রতিরক্ষা বাহিনীর সমূহের সংরক্ষণ এবং এগুলোতে লোক ভর্তি ও কমিশন মঞ্জুরি ইত্যাদি বিষয়ে সংসদের আইনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাছাড়া সংসদের সম্মতি ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করা যায় না বা দেশ কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। আবার বৈদেশিক আক্রমণ ঘটলেও আক্রমণের আশঙ্কা দেখা দিলে সংসদ অধিবেশন না থাকলেও একে অনতিবিলম্বে আহ্বান করার বিধান রয়েছে। যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের সময় জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সংসদ যে কোনো আইন তৈরি করতে পারেন। এছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে। অন্যান্য কাজেও সংসদ অনেক কার্যাবলী করে থাকে। অন্যান্য কাজ যেমন রাষ্ট্রপতির পদ সহ কতগুলো পদের বেতন শর্ত সংসদই নির্ধারণ করে থাকে। সংসদ কোনো ব্যক্তিকে কতগুলো ক্ষেত্রে দায় মুক্তি করতে পারে। তাছাড়া জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট গঠিত অন্যান্য অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও ন্যায়পালের প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আমরা দেখছি সংসদ অনেক কাজ করতে পারে। জাতীয় সংসদ যেহেতু সার্বভৌম আইন পরিষদ, সেহেতু জাতীয় সংসদের অনেক ক্ষমতা রয়েছে, অনেক কার্যাবলী। যার যতটুকু ক্ষমতা সে ততটুকু কার্যাবলী করে। এই জন্যই জাতীয় সংসদের যতদূর ক্ষমতা রয়েছে সে ততদূর তার কার্যাবলী প্রণয়ন করে থাকে। তাহলে আমরা আজকে কি পড়লাম তোমাদের,
পড়াশুনো কি হইলো আমাদের, যে বাংলাদেশের জাতীয় সংসদ কি, এটি গঠন হয়েছে কীভাবে, যোগ্যতা অযোগ্যতা কী, কীভাবে এর পদ শূন্য হয়, জাতীয় সংসদের মেয়াদ কতদিন, কীভাবে কোরাম পূর্ণ হয়, অধিবেশনভাবে বসে কতদিন পর পর, সংসদের উপস্থিতি থাকা লাগে কীভাবে, এবং জাতীয় সংসদের ভাষা কী, এর দায় মুক্তি কী, এবং জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী কতদূর বিস্তৃত। তো তোমরা সবাই বাসায় এগুলো খুব ভালো করে পড়বা, কেন একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমরা এটা পড়লে অনেক কিছু জানতেও পারবা, তোমাদের পরীক্ষার জন্যেও অনেক সুবিধা হবে। তো ছাত্রছাত্রীরা আজকে এখানের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।